আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমি হাবিবুর রহমান, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, জোরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ। আজকে আমার অনলাইন 11তম ক্লাস, একাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান প্রথম পত্র। ব্যাংক সম্বন্ধে নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। কারো কোনো সমস্যা আছে কিনা থাকলে আমাকে অবশ্যই ইনফর্ম করবা। আজকে আমি শুরু করব রেওয়া মিল নিয়ে ক্লাস শুরু করবো। বেসিক্যালি রেওয়া মিলের মধ্যে কোন কোন বিষয় কীভাবে আলোচনা করা যায়। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। রেওয়া মিল নিয়ে আজকে ক্লাস শুরু করব। রেওয়া মিল কীভাবে করতে হয়, কিছু বিষয় কোন কোন বিষয় অন্তর্ভুক্ত হয়, কোন কোন বিষয় অন্তর্ভুক্ত হয় না, রেওয়া মিলে কোন ধরনের ভুল করার পরেও রেওয়া মিলটা মিলে যায়, সেই ভুলগুলো নিয়ে আমি বিস্তারিত আজকের ক্লাসে আলোচনা করব। তোমরা মনোযোগের সাথে ক্লাসটা করবা এবং আমি যা লিখবো সবগুলো তোমরা খাতার মধ্যে একটু লিখে রাখতে হবে, সরাসরি প্র্যাকটিস করবা, দেন তোমরা অঙ্কর দিকে চলে যাবা, দেখবা ইনশাল্লাহ পেরে যাবা। রেওয়া মিলটা অত জটিল না, অল্প সময়ে রেওয়া মিল পারা যায়। রেওয়া মিলের ভিতর থেকেও ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষা গুরুত্বপূর্ণ বিষয়, এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, এটা থেকে অঙ্ক আসে। তোমরা একটু সিরিয়াস হয়ে পড়াশোনা করবা, আর কোনো সমস্যা হলে আমাকে ইনফর্ম করো। ব্যাংক সম্বন্ধ নিয়ে যদি কারো কোনো সমস্যা আমাকে মেসেঞ্জারে নক করতে পারো, আমি তোমাদেরকে হেল্প করবো সমাধান করার জন্য। তা আজকে আমি ক্লাস শুরু করব, তোমরা সবাই ক্লাসটা মনোযোগের সাথে অনুধাবন করবো। আজকে আমি রেওয়া মিল নিয়ে আলোচনা করবো। ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। রেওয়া মিল বেসিক্যালি রেওয়া মিলের মূল উদ্দেশ্য হচ্ছে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা। রেওয়া মিলের মধ্যে কতগুলো ভুল হয়, সেই ভুলগুলো ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষা এবং এমসিকিউতে বোর্ড পরীক্ষা, টেস্ট পরীক্ষা সব জায়গায় নিয়ে আসে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটি জানা রাখা দরকার। আর একটা শুদ্ধ রেওয়া মিল কীভাবে তৈরি করতে হয় সেটা দেখবো। কোন কোন বিষয়গুলো রেওয়া মিলে আসে না সেটাও দেখবো। আমি যে একদম প্রথমতে আলোচনা করতে যাই, রেওয়া মিলের ডেবিট পাশে কারা বসে, ক্রেডিট পাশে কারা বসে, একদম সিম্পল কয়েকটা নাম আগে লিখি। যেমন যদি সকল ব্যয় এবং অগ্রিম ব্যয়, বকেয়া ব্যয় অগ্রিম ব্যয় কোন পাশে বসবে? ডেবিট পাশে। অগ্রিম ব্যয় এবং সকল ব্যয় এবং অগ্রিম ব্যয়। আর সকল সম্পদ কোন পাশে বসবে? অবশ্যই জানি, এটাও ডেবিট পাশে বসবে। সকল সম্পদ ডেবিট পাশে বসবে। এবার সকল বকেয়া আয়, যত ধরনের বকেয়া আয় আছে, যদি বকেয়া আয় থাকে তাহলে কিন্তু ডেবিট পাশে বসবে। বকেয়া আয় ডেবিট পাশে বসবে। আর প্রদেয় বিল বা প্রদেয় হিসাবের বার্তা সঞ্চিতি, প্রদেয় বিল হোক অথবা প্রদেয় হিসাব হোক, প্রদেয় হিসাব প্রদেয় বিলের বার্তা সঞ্চিতি কিন্তু ডেবিট পাশে বসবে। সকল বার্তা সঞ্চিতি ক্রেডিট পাশে, কিন্তু এই বার্তা সঞ্চিতি কিন্তু কোন পাশে বসবে? ডেবিট পাশে বসবে। তো ডেবিট পাশে কয়টা বললাম? আমরা জানি ব্যয় সম্পদ ডেবিট পাশে বসে, কিন্তু সকল সম্পদ তো বসেই, অগ্রিম ব্যয়টাও ডেবিট পাশে বসবে। আর সকল আয় তো ক্রেডিট পাশে, যদি বকেয়া আয় যদি হয় তাহলে ডেবিট পাশে বসবে। আর প্রদেয় বিল বা প্রদেয় বিলের প্রদেয় হিসাবের বার্তা সঞ্চিতি, প্রদেয় বিল হোক বা প্রদেয় হিসাবের বার্তা সঞ্চিতি কিন্তু ডেবিট পাশে বসবে। এই চারটা বিষয় ডেবিট পাশে বসবে, এটি মনে রাখতে হবে। সকল ব্যয়, সকল সম্পদ, এক কথায় শেষ। তারপরে যদি অগ্রিম ব্যয় হয় তাও ডেবিট পাশে বসবে, বকেয়া আয় হলেও ডেবিট পাশে বসবে। প্রদেয় হিসাব বা প্রদেয় বিলের বার্তা সঞ্চিতি ডেবিট পাশে বসবে। এই বিষয়গুলো মনে রাখলে আশা করি সহজেই আমি করা যাবে। ডেবিট ক্রেডিটগুলো, ডেবিট পাশটা অলরেডি বলে দিলাম, এই সম্পদগুলো আসবে। আয় ব্যয় সম্পদ দায় এগুলো আমরা আশা করি চিনি সবাই। আর বিপরীত যে মালিকানা সত্ত্ব আছে, বিপরীত মালিকানা সত্ত্ব যেমন উত্তোলন, এগুলো ডেবিট পাশে বসবে। আমরা বিপরীত যেগুলো আছে ডেবিট পাশে বসবে। বিপরীত মালিকানা সত্ত্ব বেসিক্যালি উত্তোলন। ক্রেডিট পাশে কি কি বসবে? এক কথায় উত্তোলন সকল দায়গুলো কি বসবে? সকল দায় ক্রেডিট পাশে বসবে। তারপরে মালিকানা সত্ত্বের বিষয়, বেসিক্যালি মূলধন, মালিকানা সত্ত্বের মধ্যে মূলধনটাই ক্রেডিট পাশে বসবে, আর উত্তোলন কিন্তু ডেবিট পাশে বসবে। আর এদিকে আসবে সকল বকেয়া, বকেয়া ব্যয় কিন্তু ক্রেডিট পাশে বসবে। অগ্রিম ব্যয় যেমন ডেবিট পাশে, বকেয়া ব্যয় ক্রেডিট পাশে। সকল বকেয়া ব্যয়, সকল বকেয়া ব্যয় ক্রেডিট পাশে বসবে। সকল বকেয়া আর অগ্রিম আয়, অগ্রিম যে কোনো আয় কি হবে? অগ্রিম বা অনার্জিত আয় কিন্তু কোন পাশে বসবে? আর সকল সঞ্চিতি তো আছে, সঞ্চিতি আর দুইটা সঞ্চিতি ওই পাশে বলছি। সকল সঞ্চিতি নগদ তহবিল বাদে, যত তহবিল বা সঞ্চিতি আছে, নগদ তহবিল বাদে কিন্তু আবার সঞ্চিতি বা তহবিলগুলো কোন পাশে বসবে? ক্রেডিট পাশে বসবে।
আশা করি ডেবিট পাস ক্রেডিট পাস বিষয়গুলো বলা হয়ে গেছে। যে বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব, যে সকল দায় ক্রেডিট পাশে, মূলধন বা বকেয়া মূলধনটা ক্রেডিট পাশে, আর সকল বকেয়া ব্যয় ক্রেডিট পাশে, অগ্রিম আয় ক্রেডিট পাশে, আর নগদ তহবিল বাদে প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি অথবা প্রদেয় হিসাবের বাট্টা সঞ্চিতি বাদে সকল সঞ্চিতি সকল তহবিল ক্রেডিট পাশে হবে। তো ডেবিট পাস ক্রেডিট পাস বেসিক আলোচনা হয়ে গেছে। এখন যারা সায়েন্স থেকে আসছে, একদম সায়েন্স থেকে আসছে, অনেকগুলা জাবেদা ভালো করে এখনো পারতেছো না। বেসিক্যালি স্টেপগুলো হচ্ছে প্রথমবারে জাবেদা থেকে প্রতিয়ান করতে হবে, প্রতিয়ানে উদ্ধৃতগুলো দিয়ে, প্রতিয়ানে ব্যালেন্সগুলো দিয়ে কি করা হয়, রেওয়ামিল তৈরি করা হয়। এখন যাদের জন্য একদম শর্টকাটে ইয়া করা যায়, সেই জন্য আমি একটু লিখে দিই যে বিষয়গুলো রেওয়ামিলের ক্রেডিট পাশে বলতে, একটা সংক্ষিপ্ত লাইনের মধ্যে অনেকগুলো বিষয় নিহিত আছে। তাহলে এই লাইনটার মিনিং যদি আমরা করতে পারি তাহলে সহজেই কি করা যাবে, মুশিবা দেবী ঋণ করে, একটা লাইনের মধ্যে অনেকগুলো ক্রেডিট আইটেম নিহিত আছে, ঋণ করে, এবং সহজে মুখস্থ করা জন্য একটা লাইন আকারে সাজানো হয়েছে। মুশিবা দেবী ঋণ করে বসুর কুপ্রশংসা পেয়ে, বসুর কুপ্রশংসা পেয়ে, তাহলে ক্রেডিট পাশে দফাগুলো খুব তাড়াতাড়ি চলে আসে। এটা বেসিক্যালি যারা সায়েন্স থেকে আসছে বা নতুন 9 এ উঠছে যারা, তাদের জন্য কাজে লাগে। বসুর কুপ্রশংসা পেয়ে সমস্ত ওভারড্রাফট এই জায়গায় একটা লাইনের মধ্যে অনেকগুলো বিষয় নিহিত আছে, এই সবগুলাই ক্রেডিট পাশে যাবে, মুখস্থ করা সহজ হয়ে যাবে। যারা সদ্য 9 এ উঠছে তাদের জন্য উপকার হবে, আর যারা এইটা সায়েন্স করে আসছে তাদের জন্য উপকার হবে, খুব সহজেই আমি কেস করতে পারবো। এই যে মূল লিখলাম, মূলতে বেসিক্যালি কি ছিল, মূলধন। আরেকটা লিখলাম শীতে কি শিক্ষানবিশ সালাম, শিক্ষানবিশ শীতে শিক্ষানবিশ সালামি। আরেকটা লিখছি পাতে পাওনাদার। পাওনাদার মানে যে আমাদের কাছে, এই বিষয়গুলো তোমরা অবশ্যই সিরিয়াস হয়ে একটু মনে রাখবা, অল্প সময়ের মধ্যে রেওয়ামিলটা হয়ে যাবে। আর এই যে পি লিখছি এই পাতে বোঝাচ্ছে কি পাওনাদার। পাওনাদারের আরেক নাম কিন্তু সরবরাহ কারী, সরবরাহ। পাওনাদারের আরেক নাম কিন্তু ক্রয় প্রতিয়ান হিসেবে, একটু জেনে রাখতে হবে অবশ্যই, ক্রয় প্রতিয়ান। আর পাওনাদারের আরেক নাম হচ্ছে দেনা। মানে ওরা শুধু দেনা আছে সেটাও বুঝবা কি পাওনাদার বোঝাচ্ছে। দেনা মানে বেসিক্যালি যে আমার কাছে টাকা পাবে সেটা। কয়েকটা নাম আছে, আরো নাম আছে, এই আপাতত এই কয়েকটা লিখে রাখো। তোমাদের বেসিক্যালি পাওনাদার শিখে জানলেই হবে। পাওনাদার আরেক নাম কিন্তু প্রদেয় হিসাব, নামের অভাব নাই, আরো নাম আছে, সেগুলো আমি আর এখন দিচ্ছি না। আরেকটা আছে শুধু দেয় দিছি, দেয় বলতে কি বোঝাচ্ছে, দেয়। আর দেয় বিলে আরেক নাম কি, দেয় বিলে আরেক নাম হচ্ছে প্রদেয় বিল। দেয় বিলে আরেক নাম হচ্ছে কি, প্রদেয় বিল। এই জেনে রাখো, যে বিলের টাকা আমার পরিশোধ করতে হবে। আর এই জায়গায় লেখা আছে বি, সেই বিতে হচ্ছে আসলে বিক্রয়। বিক্রয় তো আমরা বুঝি বিক্রি করলে আয় হয়, তাহলে সেটা কি হবে, ক্রেডিট। এই জায়গায় অলরেডি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা কিন্তু হয়ে গেছে। আর ঋণ তো আমরা জানি, সকল ঋণ বা বন্ধকি ঋণ কি হবে, ক্রেডিট হবে। ঋণ অথবা ঋণপত্র, ঋণ অথবা ঋণপত্র অথবা কি বন্ধকি ঋণ, যত ধরনের ঋণ আছে সব ধরনের ঋণ কি হবে, ক্রেডিট। খুব বেশিক্ষণ সময় লাগবে না, আশা করি তোমরা একটু সময় ধৈর্য ধারণ করে অবশ্যই ক্লাসটা একটু দেখে নিতে হবে। যাদের অ্যাকাউন্টিং নিয়ে ভয় আছে, অ্যাটলিস্ট অ্যাকাউন্টিং এ পাস নিয়ে যাদের অনেকের ভয় আছে, এ প্লাস পেয়ে অনেকের ভয় আছে, অনেকে পাস করতে ভয় পায়, অনেকে এ প্লাস পেতে ভয় পায়, অনেকে 90 পেতে ভয় পায়। আর সবারই ভয় না আছে, সবারই জেনে রাখা উচিত, অল্প সময়ের মধ্যে। তো আশা করি এই পর্যন্ত তোমাদের লেখা হয়ে গেছে। আমি পরবর্তী স্টেপে যাচ্ছি, পরবর্তী আমি পরের নামগুলো একটু লিখে যাচ্ছি। ঋণ করে আমি কোনো কিছু লিখতে যাচ্ছি না, এটা লিখে দিলাম আপনার বাক্য মিলানোর জন্য। আর বতে রাখছি বকেয়া খরচ, বতে কি রাখছি, বকেয়া খরচ বা বকেয়া ব্যয়, এক কথা এটা উত্তরশীল, বতে বকেয়া খরচ বা বকেয়া ব্যয় যাই বলো না কেন। আর এই সুদে রাখছি, সুদ হলো সুদ প্রাপ্তি, সুদে কি, সুদ প্রাপ্তি। আমরা যদি সুদ পাই সেটা কি হবে,
ক্রেডিট হবে, সুদ প্রাপ্তি ক্রেডিট হবে। এতটুকু আশা করি সুদ প্রাপ্তি লেখা হয়ে গেছে। সবগুলা যে একবারে আছে এমন না, অলরেডি এই জায়গায় কয়টা হয়েছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা হয়ে গেছে, সাতটা আটটা কিন্তু ক্রেডিট হয়ে গেছে। আর আরেকটা আছে কু, এই কুতে বোঝাচ্ছে কুঋণ সঞ্চিত, কুঋণ সঞ্চিত। কুঋণ সঞ্চিতি আরেক নাম জানি অনাদায়ী পাওনা সঞ্চিতি, সন্দেহজনক দেনা সঞ্চিতি, কুঋণ সঞ্চিতি বা অনাদায়ী পাওনা সঞ্চিতি। আশা করি এটুকু তোমাদের লেখা হয়ে যাবে। যখন লিখতেছি সাউন্ডটা তো সব সময় কিন্তু সাউন্ড করে লিখতে হয় না, আমার লেখা আশা করি ক্লিয়ার দেখা যাচ্ছে। তোমরা দেখতে থাকবা, সবগুলা যে সাউন্ড আমাদের ভলিউম বাড়িয়ে দিয়ে করতে হবে এমন না কিন্তু। শুধু দেখতেছ আমি লিখতেছি, বাস তোমাদের কাজ হচ্ছে কি লেখা। যাদের আগ্রহ আছে তারা শুধু দেখবে, দেখলে হবে না, লিখতে হবে। যেহেতু লিখতেছ আমি তো আর বারবার আমার চিল্লানোর প্রয়োজন হচ্ছে না, আমি মনে করি, তাহলে আমি লিখতেছি। প্রতে প্রাপ্তি, প্রাপ্তি কি হইতে পারে, বাট্টা প্রাপ্তি। বাট্টা প্রাপ্তি বলতে কি হইতে পারে, যেমন কি প্রাপ্তি বাট্টা আসতে পারে, কমিশন আসতে পারে, ভাড়া কিন্তু প্রাপ্তি হতে পারে। আর ভাড়াটা বেসিক্যালি উপভাড়া, কিন্তু অনেক সময় দেখবা উপভাড়া আছে, উপভাড়া মানে কিন্তু আয় কিন্তু। অর্থাৎ এই কোনো বিষয় যদি প্রাপ্তি হয়, বাট্টা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, তাহলে সবগুলা কি হবে, ক্রেডিট হবে। সংক্ষেপে সমস্ত, এই একটা শব্দের একটা মিনিং আছে, সংক্ষেপে সমস্ত, এটা নিজের মতন করে ইয়া করা। যদি এটা সে আমি কলেজে থাকতে আমাকে স্যার এটা বলছিল, সংক্ষেপে সমস্ত সকল সঞ্চিতি, সকল সঞ্চিতি বা তহবিল, তবে মনে রাখতে হবে কি নগদ তহবিল এবং প্রদেয় বিলের বা প্রদেয় হিসাবের বাট্টা সঞ্চিতি বাদে, কিন্তু সকল সঞ্চিতি বা তহবিল তো আসবেই, প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি বা প্রদেয় হিসাবের বাট্টা সঞ্চিতি বাদে, নগদ তহবিল বাদে সকল সঞ্চিতি এবং তহবিল কি হবে, ক্রেডিট পাশে হবে। অলরেডি ভালো করে দেখবা কয়টা লেখা হয়েছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা কিন্তু হয়ে গেছে। 10টা ক্রেডিট পাশের আইটেম অলরেডি বলা হয়ে গেছে। কোন অঙ্কের মধ্যে দেখবা 10টা থাকবে না, আরো অনেক কম, ক্রেডিট পাশে 10টা থাকবে, 7-8টা হয়তো থাকতে পারে। এতটুকু আশা করি লেখা হয়ে গেছে। আর ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক ওভারড্রাফট মানে কি, ব্যাংক জমা অতিরিক্ত। ব্যাংক ওভারড্রাফট মানে কি, ব্যাংক জমা অতিরিক্ত। আর এই ফেরত দেয় বলতে কোন ফেরত, ক্রয় ফেরত। কোন ফেরত, ক্রয় ফেরত। ক্রয় ফেরতের আরেক নাম কি, বহি ফেরত, মনে রাখবে। ফেরত দেওয়া অথবা বহি ফেরত, এই সবগুলা হচ্ছে কি। তাহলে আমরা সব মিলে নাম কয়টা পাইলাম, মূলধন, শিক্ষানবী সালামি, পাওনাদার 3টা, দেয় বিল বা প্রদেয় বিল, বিক্রয় 5টা, ঋণ তো পাইলাম। আর বকেয়া কিন্তু যে কোনো ব্যয় আসতে পারে, এটার মধ্যে অনেকগুলো নাম নিহিত থাকতে পারে। আর সুদে সুদ প্রাপ্তি, বাট্টা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি। আর কুতে কুঋণ সঞ্চিতি বা অনাদায়ী পাওনা সঞ্চিতি। আর প্রতে প্রাপ্তি, প্রাপ্তি মানে যে কোনো প্রাপ্তি, বাট্টা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, ভাড়া প্রাপ্তি, তাহলে ক্রেডিট। সংক্ষেপে এই সমস্ত মানে সকল তহবিল, তবে কি বাদে, নগদ তহবিল এবং প্রদেয় হিসাবে প্রদেয় বিলে বাট্টা সঞ্চিতি বাদে কিন্তু। সব ব্যাংক ওভারড্রাফট মানে ব্যাংক জমা অতিরিক্ত। ক্রয় ফেরত মানে কি, ফেরত দেয় বা ফেরত দেওয়া হলো, সেই ক্ষেত্রে বুঝতে হবে ওষুধটা ক্রয় ফেরত। তাহলে ক্রয় ফেরত, আর একটা বই ফেরত, 3টা ফেরত কিন্তু বলে দিলাম। তো ক্রেডিট পাশে দফাগুলো আশা করি মোটামুটি হয়ে গেছে কিন্তু। ক্রেডিট পাশে এই কয়েকটা নাম মনে রাখবা, যারা সায়েন্স থেকে আসছো তাদের জন্য অনেক বেশি গুরুত্ব। কমার্সে যারা আসছো এইভাবে টেকনিক্যালি জানো না, তোমরা জানো ক্রেডিট মাঝে মধ্যে আবার ইয়া হয়ে যায়, এদিক সেদিক হয়ে যায়, পারতেছো না, তাদেরও জেনে রাখা উচিত। জেনে রাখলে তোমরা সহজেই কেস করতে পারবা। আর 9-10 এ যারা আছে তাদের জন্য এটা উপকার হবে, তাদের জন্য অনেক কাজে লাগবে এটা, যদি যেহেতু তারা এই বিষয়ে মাত্র নতুন। এবার আমি শুরু করব রেওয়ামিলের কোন কোন দফাগুলো আসবে না সেটা একটু জেনে রাখি। জেনে রাখার আগে আমি একটু 4টা বিষয় নিয়ে আলোচনা করি। রেওয়ামিলে প্রধানত ভুল হয় যে নীতিগত ভুল আর করণিক ভুল। তো রেওয়ামিলে ভুল নিয়ে যে সমস্ত ভুল ধরা পড়লে, যে সমস্ত ভুল করলেও রেওয়ামিলটা কি হয়ে যায়, মিলে যায়, সেইটা হচ্ছে বেসিক্যালি 4 ধরনের ভুল। আমি 4টা ভুল লিখে রাখবো। এমসিকিউতে একটা পরীক্ষা থাকবেই, কিন্তু এমন কোনো পরীক্ষা নাই যে রেওয়ামিল থেকে প্রশ্ন আসলো এই একটা এমসিকিউ দিবে না। মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে একটু আলোচনা করব। এই 4টা বিষয় আমি একটু লিখে রাখতেছি। সেটি হচ্ছে 4টা ভুলের মধ্যে 1 নম্বরে হচ্ছে লিখতে পারি আমরা বাক্য ভুল লেখার ভুল।
লেখার ভুল হইতে পারে। লেখার ভুল হচ্ছে কি, আমি 50,000 টাকার পণ্য ক্রয় করলাম। কত টাকা পণ্য ক্রয়? পণ্য ক্রয় 50,000, ভালো কথা। কিন্তু জাবেদা দিলাম কি, ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। টাকা লিখলাম কত? 5,000 টাকা। এদিকেও 5,000, এদিকেও 5,000। উভয় সাইডে কিন্তু আমি 45,000 টাকা কম লিখছি। এই ধরনের যদি আমরা এন্ট্রি দেই, এই লেখার ভুলের কারণে কি হয়ে যাবে, অঙ্কটা মিলে যাবে। টোটালি যদি কোনো কিছু বাদ পড়ে যায়, টোটালি কোনো একটা বিষয় যদি বাদ পড়ে যায়, তাহলে কি হবে, এটা মিলাই কিন্তু মিলে যাবে। সম্পূর্ণ যদি কোনো একটা বিষয় রেকর্ড করা থেকে বাদ পড়ে যায়, সেই বিষয়গুলো কিন্তু কি হয়ে যাবে, মিলে যাবে। তো 45 উভয় পক্ষ থেকে কমে গেছে, এটা কিন্তু এই ভুলটাকে বলা হয় বেসিক্যালি লেখার ভুল। এরপরে আসি আমরা বাদ পড়ার ভুল, মানে যদি 50,000 টাকা পণ্য আমি নাই লিখি, তাও কিন্তু অঙ্কটা মিলে যাবে, সহজে আমরা বুঝি বিষয়টা। বেদাখিলার খুবই গুরুত্বপূর্ণ এই বেদাখিলার ভুল। আর একটা হচ্ছে পরিপূরক। এই দুটার মধ্যে একটু কনফ্লিক্ট লেগে যাবে। পরিপূরক, বেদাখিলার ভুল, পরিপূরক। এবার আসি যে পরিপূরক বিষয়টা কি আর বেদাখিলার বিষয়টা, এই দুইটা ভুলের মধ্যে কি ডিফারেন্স, কি পার্থক্য, কিভাবে সংগঠিত হয়। আগে কিছু মনে রাখতে হবে যে বেদাখিলার ভুল হচ্ছে এক নামের পরিবর্তে অন্য নাম বসিয়ে দেওয়া। দুইটাই কিন্তু একই পক্ষে ছিল, এক নামের পরিবর্তে অন্য নাম বসিয়ে দেওয়া। যেমন আমরা যদি বেতন হিসাব কি করি, ডেবিট করি। বেতনকে ডেবিট না করে আমি কি ডেবিট করলাম, মজুরি ডেবিট করলাম। আমি করিম থেকে টাকা পাইলাম, লিখলাম রহিম। নামের পরিবর্তে আরেক নাম বসিয়ে দেওয়া, সেটার নাম কি, বেদাখিলার। এটা মনে রাখলে কিন্তু হয়ে যাবে। এবার আমরা আসবো, তো বেদাখিলার ভুল নিয়ে আশা করি কারো কোনো সমস্যা নাই। এবার আসি পরিপূরক ভুল। পরিপূরক ভুল হচ্ছে ডেবিট পক্ষে যত পরিমাণ টাকা অথবা ক্রেডিট পক্ষে যত টাকা কম বা বেশি, সমপরিমাণ টাকা অন্য পক্ষে কম বা বেশি লেখা। যেমন আমি যদি ক্রয় হিসাবে কত টাকা লেখার কথা ছিল, 50,000 টাকা, আমি লিখলাম কত, ক্রয় হিসাবে লিখছি 50,000 জায়গায় আমি কত লিখলাম, 40,000 টাকা লিখলাম। ক্রয় হিসাবে আমি 10,000 টাকা কি লিখলাম, কম লিখলাম। এবার আমরা জানি বিক্রয়তে ক্রেডিট পাশে বসে, বিক্রয় হিসাবে কি করলাম, বিক্রয় হিসাবে টাকা হবে 80,000, বিক্রয়ের পরিমাণ 80,000, কিন্তু 80,000 এর পরিবর্তে আমি কত লিখলাম, 70,000 টাকা। তার মানে ডেবিট পক্ষে 10,000 টাকা কম লেখা হলো, ক্রেডিট পক্ষে 10,000 টাকা কম লেখা হলো, অঙ্ক কিন্তু মিলে যাবে, ভুলটা থেকে যাবে। সেই ভুলের নাম হচ্ছে পরিপূরক ভুল। এই বিষয়টা আশা করি ক্লিয়ার, মনে রাখা সহজ। আর যদি এমনও হয় 50,000 টাকা ছিল, আমি ক্রয় কত লিখলাম, 70,000 টাকা লিখলাম। আর বিক্রয় ছিল 70,000 টাকা, বিক্রয়টা ছিল অ্যাকচুয়ালি কত, 80,000 টাকা। আমি লিখছি কত এখন, তাহলে 80 টাকায় আমি কত লিখছি, বিক্রয়টা লিখছি 1 লাখ টাকা। মানে আমি 20,000 টাকা 80 থেকে 20 করে দিলাম, 20 বাড়িয়ে 1 লাখ করে দিলাম, 20,000 টাকা বিক্রয়ের পাশে বাড়িয়ে দিলাম। আর এদিকে ছিল কিন্তু অ্যাকচুয়ালি ছিল 50, 50 কে আমি আরো 20 বাড়িয়ে দিলাম। উভয় পক্ষে যদি বৃদ্ধি করি অথবা উভয় পক্ষে হ্রাস করি, সেই ভুলটার নাম হচ্ছে পরিপূরক ভুল। ডেবিট পক্ষে ক্রেডিট পক্ষে, এই দুটো কথা কিন্তু মনে রাখতে হবে। 9 10 ও আছে, এগুলা ইন্টারমিডিয়েটও আছে, খুব গুরুত্বপূর্ণ বিষয়। পরিপূরক বেদাখিলার মধ্যে অনেকেই ঝামেলা করে। এক নামের পরিবর্তে অন্য নাম বসিয়ে দেওয়ার নাম হচ্ছে কি, বেদাখিলার। পরিপূরক ভুল ডেবিট পক্ষে যত টাকা কম, ক্রেডিট পক্ষে অন্য আইটেমে কি করা, অত টাকা কম লেখা। অথবা ডেবিট পক্ষে যত টাকা বেশি লেখা, অন্য আইটেমে ক্রেডিট পক্ষে অত টাকা কি লেখা, বেশি লেখা। এবার আসো নীতিগত ভুল। বেসিক নীতিগত ভুলটা হচ্ছে মূলধন জাতীয়কে মুনাফা জাতীয় মনে করা, অথবা মুনাফা জাতীয়কে মূলধন জাতীয় মনে করা। মূলধন জাতীয়কে কি করা, মূলধন জাতীয়কে মুনাফা জাতীয় মনে করা, অথবা মুনাফা জাতীয়কে কি মনে করা, মূলধন জাতীয় মনে করা। উভয়টাই হতে পারে। মুনাফা জাতীয়কে কি করা, মুনাফা জাতীয় ব্যয়কে বা যে কোনো বিষয়কে কি করা, মূলধন জাতীয় মনে করা। এটার জন্য আমি দুইটা সিম্পল উদাহরণ দিই। আরেকটা বিষয় মনে রাখা উচিত, যা বলি সবটুকু ক্লাস সবাই কিন্তু গুরুত্ব সহকারে দেখতে হবে। কোন সম্পদ ব্যবহারের আগ পর্যন্ত, কোন সম্পদ বিফোর ইউজিং all expense included in this asset, মানে সকল সম্পদ
ব্যয় করার আগ পর্যন্ত, ব্যবহার করার আগ পর্যন্ত যত ব্যয় হবে ওই সম্পত্তির নামে যোগ করতে হবে, কিন্তু মনে রাখতে হবে। সম্পত্তি ব্যবহার করা হয়ে গেল, এরপর যদি ওই সম্পত্তির পিছনে আরো টাকা ব্যয় করতে হয়, সেগুলা কি হবে? মুনাফাজিত ব্যয় হবে। কিন্তু যেমন সংস্থাপন, যন্ত্রপাতি সংস্থাপন ব্যয়, সেটা কোন ধরনের ব্যয়? আমরা অবশ্যই জানি সেটা মূলধন জাতীয় ব্যয়, কারণ এখনো যন্ত্রপাতি ব্যবহার করা শুরু হয়নি, স্টার্ট হয়নি। যন্ত্রপাতিটা কি করা হচ্ছে? ব্যবহারের উপযোগী করার জন্য কাজ করা হচ্ছে, তাহলে সেটা অবশ্যই মূলধন জাতীয় ব্যয়। কিন্তু আমরা যদি সংস্থাপন, যন্ত্রপাতি সংস্থাপন বাবদ মজুরি কে আমরা মজুরি হিসাবে ডেবিট করা হলো, তাহলে মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় হিসাবে রেকর্ড করা হলো। আরেকটা যদি হয় যে আসবাবপত্র বিক্রয় অথবা যন্ত্রপাতি বিক্রয় 20,000 টাকা লেখা হলো কি হিসাবে? বিক্রয় হিসাবে, মূলধন জাতীয়কে মুনাফা জাতীয় মনে করা হলো। অথবা বিক্রয় 80,000 টাকা লেখা হলো কি? আসবাবপত্র হিসাবে, যে বিক্রয় ক্রেডিট না করে আসবাবপত্র হিসাবে ক্রেডিট করে দেওয়া হলো। তাহলে আমরা মূলধন জাতীয়কে মুনাফা জাতীয় মনে করা, মুনাফা জাতীয়কে মূলধন জাতীয় মনে করা, এই সংক্রান্ত ভুলের নাম হচ্ছে কি? নীতিগত ভুল। এই বিষয়টা আশা করি তোমরা পারবা। অঙ্কের মধ্যে লেখা থাকবে যে নীতিগত ভুলের পরিমাণ কত, অনেকগুলো ট্রানজাকশন লেখা থাকবে, সেই জায়গায় কি করা হবে? নীতিগত ভুলগুলো বের করতে হবে। আরো আলোচনা আছে, সেই আলোচনা আমরা পরে করব, যে রেওয়া মিলের মধ্যে কিন্তু ওষুধি সংশোধন আমরা পরে আলোচনা করব। এবার আসি যে অনেক সময় এমন হয় কোনো একটা টাকা ডেবিট পক্ষে বসানোর কথা ছিল, সেই টাকাটা যদি আমি ক্রেডিট পক্ষে বসিয়ে দিই, যেমন 500 টাকা আমার 5,000 টাকা ডেবিট পক্ষে বসানোর কথা, আমি বসিয়ে দিলাম কোন পক্ষে? ক্রেডিট পক্ষে। প্রশ্ন করবে যে তাহলে রেওয়া মিলের ভুলের পরিমাণটা কত? তখন হবে দ্বিগুণ। 5,000 টাকা অর্থাৎ যে টাকা যে পক্ষে বসানোর কথা ছিল সেটা যদি অন্য পক্ষে বসানো হয়, তাহলে ভুলের পরিমাণ হবে কি? দ্বিগুণ। আর যে টাকাটা যে পক্ষে বসানোর কথা ছিল যদি একদম পোস্টিং দেওয়া হয় নাই, বসানো না হয়, তাহলে ভুলের পরিমাণ হবে ওই টাকা। আশা করি এই বিষয়টা একদম সহজ। ক্রেডিট পক্ষে 10,000 টাকা বসানোর কথা আমি না বসিয়ে ডেবিট পক্ষে বসিয়ে দিলাম, ভুলের পরিমাণ হবে 20,000 টাকা। কিন্তু সবচেয়ে যেটা আরো বেশি ইম্পর্টেন্ট, সেটা তাহলে অঙ্ক না করে কিন্তু আমরা পারবো। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। যে ডেবিট পক্ষে বসানোর কথা ছিল কত? 430 টাকা। কত টাকা বসানোর কথা? ডেবিট পক্ষে 430 টাকা বসানোর কথা। ভালো করে শুনতে হবে কিন্তু, ডেবিট পক্ষে 430 টাকা বসানোর কথা। আমি ক্রেডিট পক্ষে গিয়ে তো বসাইলাম, কিন্তু বসাইছি কত? 340 টাকা। বেসিক্যালি কি এই দুইটা ডিজিট কি হয়ে গেছে? রিপ্লেস হয়ে গেছে। এটা বিভিন্ন ভাবে বসাইতে পারি। আমি শেষের দুইটা ডিজিট রিপ্লেস করতে পারি, 403 টাকাও লিখতে পারি। শেষের দুইটা ডিজিট চেঞ্জ হয়, সামনের দুইটা ডিজিট চেঞ্জ হয়। ডিজিট চেঞ্জ হওয়ার কারণে কি ফিগারটা কি হয়? চেঞ্জ হয়ে যায়। এবার প্রশ্ন হলো, যে পক্ষে বসানোর কথা ছিল অন্য পক্ষে বসাইলাম, ওই ডিজিটটা না, উল্টায় বসাইলাম। হয়তো কম করে বসাইছি অথবা বেশি করে বসাইছি। যেমন এটা দুইটাতে কিন্তু কমই হচ্ছে, যেদিকে রিপ্লেস করি এটাতে সংখ্যাটা কি হয়? কম হয়। আবার অনেক সময় এমনও হইতে পারে যদি 785 সংখ্যাটা হয়, এটা যদি শেষের দুইটা রিপ্লেস হয় তাহলে কি হয়? মানটা কিন্তু কি হয়ে যাবে? কমে যাবে। আবার যদি আমি সামনের দুইটা রিপ্লেস করে দেই, 700 কত, মানে সামনের দুইটা যদি রিপ্লেস করি, ইন্টারচেঞ্জ করি, তাহলে 800 805, তার মানে কত হয়ে গেল? 875। অর্থাৎ আমি মূল বিষয় যেটা বোঝাতে যাচ্ছি, যাদের আগ্রহ আছে তারা তো সবটুকু বিষয় দেখবা, একটু শুনে রাখবা। যে ডেবিট পক্ষে টাকা বসানোর কথা ছিল, আমি ডেবিট পক্ষে না বসিয়ে ক্রেডিট পক্ষে বসাইলাম, কিন্তু আবার বসাইছি কত? 340। এটার কারণ হচ্ছে সামনের দুইটা ডিজিট কি হয়ে গেল? ইন্টারচেঞ্জ হয়ে গেছে। এবার ভুলের পরিমাণ কত? তাহলে করব কি, আমার যত টাকা বসানো তো সেটা, আর যত টাকা করে বসাইলাম সেই ডিফারেন্সটা আমরা কি করে দিব? যোগ করে দিব। 770 টাকা হচ্ছে ডিফারেন্স। যাই বসাইছি, বেশি বসাই কম বসাই, এটার সাথে এটা যোগ করলে হয়ে যাবে। এই 430 এর সাথে 403 যোগ করলে কত হবে? এটার ক্ষেত্রে কত হবে? 833 টাকা। এবার যদি 785 টাকা ডেবিটে বসানোর কথা ছিল, অথবা ক্রেডিটে 785 টাকা বসানোর কথা ছিল, আমি ডেবিটে বসাইছি কত? বসাইলাম তো অপোজিট করে বসাইলাম, ডিজিট দুটো রিপ্লেস করে মানটা আরো বাড়িয়ে দিলাম, তখন ভুলের পরিমাণ কত হবে? তখন সেম নিয়ম 1660 টাকা হবে কি ডিফারেন্স। আশা করি এই বিষয়টা ক্লিয়ার তোমাদের। ডিজিট যদি রিপ্লেস করে দেই তাহলে দুটো মান যোগ করে দিব। যদি অপোজিট পাশে রিপ্লেস করে বসাই, অপোজিট পাশে যদি স্থান পরিবর্তন করে বসাই, তাহলে ওই অরিজিন মান আর যা ভুল করে বসাচ্ছি তা যদি যোগ করে দেই, তাহলে ডিফারেন্সের পরিমাণটা দেওয়া হলে ভুলের পরিমাণ কত হবে? 1660, এই ক্ষেত্রে 833, এই ক্ষেত্রে 770 টাকা। এবার আমি আবার আসবো যে ডেবিট পক্ষে বসানোর কথা ছিল কত, বা ক্রেডিট পক্ষে এই 785 টাকায় বসানোর কথা ছিল, কিন্তু আমি বসিয়ে দিয়েছি কিভাবে? বসানোর সময় কি করলাম? 875 বসাইলাম। এবার প্রশ্ন হলো আমি কি বেশি বসাইলাম না কম বসাইলাম সেটা দেখতে হবে। বসাইছি বেশি,
তাহলে ডিফারেন্সটা কত হবে? এই অরিজিন সংখ্যা এবং এই সংখ্যাটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। ডিফারেন্স হবে কত টাকা? 90 টাকা ডিফারেন্স হবে। একই পক্ষে বসানোর মধ্যে যদি ডিজিটগুলো রিপ্লেস করে দিই তাহলে 90 টাকা ডিফারেন্স হবে। আর যদি কম লিখি তাহলে কমটা কেমনে হয়? যদি আমি কি লিখতাম, ডেবিট ক্রেডিট পক্ষে বা ডেবিট পক্ষে যেটাই হোক আমি যদি এভাবে লিখতাম কত, শেষে দুটো ডিজিট রিপ্লেস করতাম তাহলে ডিফারেন্স কত হচ্ছে? 58 টাকা। তার মানে কম লিখছি। এমন প্রশ্ন করতে কত টাকা কম লেখা হলো, এমন ডিফারেন্স কত টাকা হবে তাও বিক করব। আশা করি এই বিষয়গুলো খুবই সহজ, জেনে রাখাও সহজ, অল্পতেই বলে দিলাম। এবার আমি আসবো যে রেওয়া মিলে কোন কোন বিষয় আসে না সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। আর ক্রেডিট পাস বলে দিলে ডেবিট পাস তো পারবাই তোমরা, ক্রেডিট পক্ষগুলো জেনে যাও, তো ডেবিট পক্ষগুলো অটোমেটিক পেরে যাবে, কোনো সমস্যা হবে না। তো মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটি তোমরা অবশ্যই মনে রাখবা। যে সমস্ত দফা রেওয়া মিলে আসবে না তাদের পরিমাণ নির্ণয় করার জন্য প্রথমবারে প্রারম্ভিক নগদ, প্রারম্ভিক ব্যাংক জমা, প্রারম্ভিক নগদ তহবিল অথবা প্রারম্ভিক ব্যাংক জমা অতিরিক্ত 1/1/2021 হইতে পারে, যে কোনো সালে প্রথম দিনটা কিন্তু প্রারম্ভিক বুঝাই, যদি প্রারম্ভিক লেখা না থাকে সরাসরি তারিখ দেখে আমরা বুঝতে পারবো। আর প্রারম্ভিক প্রাপ্য হিসাব বা প্রারম্ভিক দেনাদার বা প্রারম্ভিক পাওনাদার কিন্তু আসবে না রেওয়া মিলে। সমাপনী মণিহারি, অব্যবহৃত মণিহারি রেওয়া মিলে আসবে না। সমাপনী অথবা অব্যবহৃত একই বিষয়, যদি সমাপনী থাকে অব্যবহৃত লেখা থাকবে না। হ্যাঁ, তবে যদি মণিহারি বা প্রারম্ভিক মণিহারি না থাকে তখন কিন্তু সমাপনী মণিহারি আসবে, মনে রাখবা অবশ্যই, সিরিয়াস একটা বিষয়। আবার কি বলছি মনে রাখবা, প্রারম্ভিক মণিহারি বা মণিহারি ক্রয় যদি অঙ্কে উল্লেখ না থাকে তখন কিন্তু সমাপনী মণিহারি আসবে। তারপরে আসি যে সমাপনী মজুত পণ্য, তবে সমন্বিত ক্রয় যদি অঙ্কের মধ্যে বা বিক্রিত পণ্যের ব্যয় যদি অঙ্কের মধ্যে উল্লেখ থাকে তাহলে কি হবে? সমাপনী মজুত পণ্য আসবে, প্রারম্ভিক মজুত পণ্য আসবে না। আর সমন্বিত ক্রয় হচ্ছে কি, প্রারম্ভিক মজুত পণ্য নিট ক্রয়, নিট ক্রয় বলতে আমরা ক্রয় ফেরত বাদ দেওয়ার পরেরটাকে বোঝাই, আর সমাপনী মজুত পণ্য বাদ দিলে যে টাকা হয় তার নাম কি? সমন্বিত ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয়। আশা করি বিষয়টা ক্লিয়ার। তারপরে যদি অঙ্কের মধ্যে প্রারম্ভিক বিনিয়োগ দেওয়া থাকে, কি প্রারম্ভিক বিনিয়োগ দেওয়া আছে আর সমাপনী বিনিয়োগ কিন্তু উল্লেখ নাই, বা প্রারম্ভিক বিনিয়োগ সমাপনী বিনিয়োগের মধ্যে অন্তর্ভুক্ত আছে সেটা উল্লেখ নাই, সেই ক্ষেত্রে কিন্তু প্রারম্ভিক বিনিয়োগ আসবে। আর অঙ্কের মধ্যে যদি প্রারম্ভিক বিনিয়োগ উল্লেখ আছে সমাপনী নাই, প্রারম্ভিক বিনিয়োগ আছে আবার বলা আছে যে সমাপনী বিনিয়োগের মধ্যে প্রারম্ভিক বিনিয়োগটা অন্তর্ভুক্ত, তখন কিন্তু প্রারম্ভিক বিনিয়োগটা আসে না, অন্যথায় কিন্তু আসবে। তো রেওয়া মিলের এই বিষয়গুলো একটু একদিনে বেশি এই করে লাভ নেই, আমি অঙ্ক দিব পরে অবশ্যই। তোমরা একটু সিরিয়াস হয়ে পড়াশোনা করে রাখো, এই বিষয়গুলো অবশ্যই ভালো করে খেয়াল করো, তাহলে আশা করি পারবা। আজকের মতন তাহলে রাখবো, আল্লাহ হাফিজ।